ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য, শেখানোর জন্য এবং সাধারণ মানুষ যারা অনেকে আমার ভিডিওগুলি ইউটিউবে দেখে থাকেন তাদেরকেও বিষয়টি অনুধাবন করানোর জন্য। প্রোস্টেট গ্ল্যান্ড নামটা অনেকেই শুনেছেন। প্রোস্টেট গ্ল্যান্ড হলো একটা গ্ল্যান্ড যা পুরুষ মানুষের শরীরে প্রস্রাবের যে থলি, ব্লাডার, যেখানে কিডনি থেকে এসে প্রস্রাবটা জমা হয়ে থাকে, সেই প্রস্রাবটা যেখানে শেষ হচ্ছে তাকে বলা হয় ব্লাডার বা থলি, ইউরিনারি ব্লাডার, প্রস্রাবের থলি। তার ঠিক সামনে থাকে, এটা তার সামনে থাকে এবং ব্লাডার থেকে প্রস্রাবটা পাস করার যে নালীটা, যে টিউবটা যাচ্ছে, সেটা ওখানে এসে আটকে যাচ্ছে। যেটা পুরুষ মানুষের ব্লাডার থেকে বেরিয়ে পাইপটা পুরুষাঙ্গের মধ্য দিয়ে বাইরে বেরিয়ে আসবে, কিন্তু ব্লাডারের ঠিক নিচেই যদি ওইরকম একটা আলাদা গ্ল্যান্ড থাকে, একটা মাংসপিণ্ড থাকে, তাহলে কি হবে? প্রকৃতির নিয়ম অনুসারে আমরা ট্রেন লাইন করার সময় দেখেছি বিভিন্ন জায়গায় যেতে, যেটা পাহাড় পড়ে গেছে। হঠাৎ ট্রেন চলতে চলতে বিশাল অন্ধকার, 5 মিনিট 7 মিনিট অন্ধকারের মধ্যে থাকি, দেখাচ্ছে দুই দিকে শুধু পাহাড় দেখা যাচ্ছে। তাহলে কী হচ্ছে? টানেল কেটে রেল লাইনটাকে নিয়ে গেছে। ছোটোখাটো পাহাড় নয়, বেশ হয়তো 1 কিলোমিটার 2 কিলোমিটার বড় পাহাড়। তাহলে পাহাড়ের মাঝখান থেকে রেল লাইন নিয়ে যাওয়ার মতো যেটুকু জায়গা, সেটুকু কাটা হয়েছে টানেল। তো এখানে প্রোস্টেট গ্ল্যান্ডের মধ্য দিয়ে প্রকৃতি, যারা উপরওয়ালা বলেন, আমরা ডাক্তাররা প্রকৃতি বলে থাকি, ওর ভিতর দিয়ে টানেল করে নিয়ে এসেছে পাইপটাকে, নিয়ে পুরুষাঙ্গের ভিতর দিয়ে বাইরে প্রস্রাবটা বের করার রাস্তা করা হয়েছে। এর পিছনে থাকছে ব্লাডার। তাহলে ছবিটা আমি দেখিয়ে দিলাম। এই যে ছবিটা, এই যে প্রস্রাবের থলি, ইউরিনারি ব্লাডার। এই যদি ব্লাডার হয়, এই ব্লাডার থেকে প্রস্রাবটা বেরিয়ে যাচ্ছে ব্লাডার থেকে, কিন্তু এই গ্ল্যান্ড পড়ে গেল প্রোস্টেট গ্ল্যান্ড। তাহলে প্রোস্টেট গ্ল্যান্ডের ভিতর দিয়ে চলে এসে পুরুষাঙ্গের ভিতর দিয়ে বেরিয়ে চলে গেছে বাইরে। তাহলে এই প্রোস্টেট গ্ল্যান্ডটা ছোটোবেলায় ছোট থাকে, বয়স বাড়ার সাথে সাথে গ্ল্যান্ডটা বেড়ে যায়। 40-50 বছর বয়সে বা 50 বছরের পরে এটার ওজন প্রায় 40 গ্রামের মতন হয়ে যায়। এই বেড়ে যাওয়ার ফলে এই পাইপটাকে চাপ দিচ্ছে, চাপ দিলে প্রস্রাব আটকে যাচ্ছে। পুরুষ মানুষের এটা একটা বিরাট সমস্যা দাঁড়িয়ে যায়। 45-50, এবার রোগটা কোন বয়সে কার হবে এটা ম্যান টু ম্যান ডিফার করে। কোনো একটা মানুষ সারা জীবনে ক্যান্সার হলো না, ডায়াবেটিস হলো না, সুগার হলো না, নীরব থাকলো। কোনো মানুষের 40 বছর বয়সে সুগার ধরে গেল। কারো জীবনে একটি কিডনি পাথর হলো না, কারো লাইন দিয়ে কিডনিতে পাথর হচ্ছে। সো ম্যান টু ম্যান রোগ ভ্যারি করে। কী কারণে? অনেক কারণে, প্রকৃতিগত কারণে, খাদ্যাভ্যাসের কারণে, ভৌগোলিক কারণে, বংশগত কারণে বিভিন্ন মানুষের বিভিন্ন রোগের সৃষ্টি হয়ে থাকে। যারা নীরব থাকে, সুগার প্রেশার এসব ধরে না, তারা নীরব থাকে। রবীন্দ্রনাথ ঠাকুর নীরব ছিলেন, তাই উনি বহুদিন কাজকর্ম করতে পেরেছিলেন। তো নীরব থাকাটা মানুষের অনেক কিছু ফ্যাক্টরের উপর নির্ভর করে। খাদ্যাভ্যাস, প্রাকৃতিক পরিবেশ, বাড়ির পরিবেশ, বংশগত ইতিহাস, আবহাওয়া, জলবায়ু, মানসিক শান্তি, সবশেষে তো জেনেটিক ফ্যাক্টরস আছে, বংশগত কারণ। তো এই প্রোস্টেট গ্ল্যান্ডের সাধারণত 3টি রোগ হতে পারে। একটা হচ্ছে নর্মালি ফুলে গেছে, তাকে বলা হয় প্রোস্টেটাইটিস। একটা হচ্ছে বয়সকালে বার্ধক্যজনিত কারণে ফুলে গেছে, যেটা কমন, তাকে বলা হয় বিএইচপি। ডাক্তারিতে আমরা বলি বেনাইন হাইপারট্রফি অফ দ্য প্রোস্টেট। বেনাইন মানে খারাপ নয়, ম্যালিগন্যান্ট মানে খারাপ, ক্যান্সার। বেনাইন মানে নন ক্যান্সার, এমনি ফুলে যায়। কিন্তু এই বেনাইনটা কোনো কোনো ক্ষেত্রে ম্যালিগন্যান্ট হয়ে যায়, তখন ক্যান্সারে চলে যেতে পারে। সো প্রোস্টেট গ্ল্যান্ডের প্রবলেম অনেক সময় ক্যান্সারে চলে যেতে পারে এবং সেই পুরুষ মানুষ প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হতে পারে। নর্মাল প্রোস্টেট গ্ল্যান্ডের কাজ কি? কি এমনি বসে আছে? এর একটা কাজ আছে। এরা রস তৈরি করে, এক ধরনের আঠার মতন রস, পাতলা। পুরুষ মানুষের যে শুক্রকীট, প্রাণের সৃষ্টি করার জন্য নারী পুরুষের মধ্যে যে পরিবেশ তৈরি করা হয়েছে প্রকৃতিগত কারণে, মেয়েদের ডিমের সাথে পুরুষদের শুক্রকীটের মিলন হয়। শুক্রকীট কিন্তু শুকনো, শুধু ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রোস্কোপে পোকার মতন। তাহলে যখন একটা পুরুষ মানুষের ডিসচার্জ হয়,
আঠার মতন সার্পের মতন যে জিনিসটা থাকে তা কিন্তু ম্যাক্সিমাম এই প্রোস্টেট গ্ল্যান্ডের রস, অনেকেরা জানে না, প্রোস্টেট গ্ল্যান্ডের রস এসে শুক্রকীটের সাথে মিশে জিনিসটাকে জেলি লাইক তৈরি করে, যাতে লুব্রিকেন্ট হয়, ওরা বেঁচে থাকতে পারে এরকম জলীয় পদার্থের মধ্যে শুক্রকীটগুলো। তো এর কারণ হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড রস তৈরি করে, তাকে বলা হয় প্রোস্টেটিক ফ্লুইড। যৌবন বয়সে পুরুষ মানুষদের এই প্রোস্টেটিক ফ্লুইড একটু ওই এক্সাইটমেন্টে অনেক সময় বেরিয়ে দেয়, সেক্সুয়াল এক্সাইটমেন্ট, অপোজিট সেক্সের সাথে কথা বলার সময়, স্পর্শ করার সময়, মেলামেশা করার সময়, এমনিতেই উত্তেজক সিনেমা দেখলে, বই পড়লে বেরিয়ে যায়। অনেক এটা কমন নর্মাল ব্যাপার। এই প্রসঙ্গটা পেয়ে গেলাম বলে আমি, যারা ইউটিউবে অনেকে ভিডিও দেখেন যুবক সমাজ, তাদের উদ্দেশ্যে পুরুষ মানুষদের বলে রাখছি, ইট ইজ ভেরি কমন সিমটম। এমনি একটু ডিসচার্জ আসতে পারে এক্সাইটমেন্টে, এটা নর্মাল নিয়ম। কারণ দি পার্টস অলওয়েজ প্রডিউসিং ম্যানুফ্যাকচারিং দ্য জুস, তো জুসটা অনেক সময় এক্সাইটমেন্টে বেরিয়ে আসতে পারে। এর বোধ সেক্সে পুরো মেয়েদের মধ্যে এরকম এক্সাইটমেন্টে ওই প্রোস্টেট গ্ল্যান্ডের বদলে ওখানে এক ধরনের গ্ল্যান্ড আছে, সেখানেও মহিলাদের কিছুটা ফ্লুইড বেরিয়ে আসে এবং কামস ফ্রম দ্য ইউরেথ্রা অ্যান্ড দ্য প্যাসেজ বিকামস লুব্রিকেন্ট। তো সেই জন্য এই প্রসঙ্গে বলে রাখলাম, প্রোস্টেটিক ফ্লুইড বেরিয়ে গেলে অনেক ছেলেরা 20 বছর, 18 বছর, 22 বছর, 24 বছর ভয় পেয়ে যায়, নার্ভাস হয়ে যায় যে আমি কথা বলার সময় আমার কোনো ডিসচার্জ বেরিয়ে গেছে, আমার সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশের কোনো কারণ নেই, ইট ইজ ভেরি কমন সিমটম। এর মধ্যে কিছুই থাকে না, শুধু ফ্রুক্টোজ, গ্লুকোজ, ল্যাকটোজ এরকম শর্করা জাতীয় পদার্থ দিয়ে এটা তৈরি হয়, এ নিয়ে ভাববার কিছু নেই। আজকে যে প্রসঙ্গে এই ভিডিওটা অবতারণা করেছি, প্রোস্টেট গ্ল্যান্ডের ইনফ্লামেশন বা বয়সকালে বার্ধক্যজনিত কারণে বৃদ্ধি হওয়া, যাকে বলা হয় বেনাইন হাইপারট্রফি অর হাইপারপ্লাসিয়া অফ দ্য প্রোস্টেট গ্ল্যান্ড। আমাদের হোমিওপ্যাথিতে অনেক ভালো ওষুধ আছে এবং অনেক ভালো চিকিৎসা আছে। অ্যালোপ্যাথিতে গেলেই অপারেশন করতে বলে দেয়, কিন্তু আমি একটি কেস ভালো রেখেছি, আরও অনেক রেখেছি। সেইটা বলতে গিয়ে আমি সবসময় কেস বলার আগে একটু অ্যানাটমি ফিজিওলজি বলার চেষ্টা করি, কারণ বেশিরভাগ হোমিওপ্যাথিক চিকিৎসকরা এই সব বিষয়ে দখল কম রাখে, পড়াশোনা কম আছে, তাই তাদের যাতে একটু উপকার হয় সেদিকটাও লক্ষ্য রাখি। অ্যাট দ্য সেম টাইম সাধারণ মানুষ যারা ভিডিওগুলো দেখে থাকেন তারাও যেন স্বাস্থ্য সম্বন্ধে একটু প্রাথমিক ধারণা পান, অন্য কোনো তাদের মধ্যে বদ্ধমূল খারাপ ধারণা না থাকে, বা কোনো চিকিৎসকের যাদের জ্ঞানগম্যি কম আছে তারা উল্টোপাল্টা বুঝিয়ে দিল, তারা যেন উল্টোপাল্টা না বোঝেন, সেই জন্য একটু টাচ করে দেয়। আমাদের এই রোগী বয়স হচ্ছে কত বয়স, 80। যারা কেস্টিংগুলো লেখে মানে কোনো গুছিয়ে লেখার কোনো নাম নেই। ছাগল গরু যে কেউ সেরকম প্রেসক্রিপশন লিখতে দেবে না তো। 80 ইয়ার্স এজ, 80 বছর। ওনার গ্রেড 3 প্রোস্টেটোমেগালি, এই বয়স লেখা নেই, এখন লিখলাম ওনার গ্রেড 3 প্রোস্টেটোমেগালি। গ্রেড 3 মানে গ্রেড 4 হয়ে গেলে ক্যান্সারের দিকে চলে যায়, সাংঘাতিক কষ্ট। এবং কী সিমটম থাকে, ফ্রিকোয়েন্সি অফ ইউরিনেশন, বারবার প্রস্রাবের বেগ হয়, রাত্রের দিকে বারবার উঠতে হয়, ইনকন্টিনেন্স অফ ইউরিন, ফ্রিকোয়েন্সি অফ ইউরিনেশন, এসব সিমটম থাকে। তো বিশেষ করে রাত্রের দিকে হয়, এই সব সিমটম থাকে, জ্বালা করে, বার্নিং ইউরিনেশন। তো আমাদের পেশেন্ট, বয়স্ক পেশেন্ট, সেনাইল পেশেন্ট, জিরিয়াট্রিক পেশেন্ট, অপারেশন সম্ভব না, আমরা এই পেশেন্টকে ভালো রেখেছি। The medicine was simply T. occidentalis, one single medicine, T. occidentalis. At the first time, 15 March, I had prescribed, and this is the second visit, the patient is better. So next, my second prescription is T. occidentalis, 7, 8, 9, 10, etc. What are the considering points in favor of T. occidentalis prescription, my friends? The points were psychotic. The patient is psychotic. Heat-cold relation, chilly. There are many warts and moles here and there. Many warts and moles here and there, etc. I considered, including the miasmatic analysis, T. occidentalis was the choice of medicine. আমি শুনব রোগীর পুত্রের কাছ থেকে আগে কেমন ছিল, এখন কেমন আছে। আপনার বাবার কেসটা আগে দেখেছিলাম কী অবস্থায় ছিল, এখন আপনি কী উপকার পেয়েছেন হোমিওপ্যাথি ওষুধ একবার খাওয়ার পরে, ফেসবুকের ফলোয়ারদেরকে জানান। প্রথমে যখন আপনার কাছে নিয়েছিলাম তখন ওনার ব্লাড বেরোতো, আর ক্যাথিড্রালে ব্লাড জমে ক্যাথিড্রালও আটকে যেত, পেচ্ছাপ হতোই না। এখন একদিনে দুবারও ক্যাথিড্রাল পাল্টাতে হতো। আর এখান থেকে যাওয়ার পর ক্যাথিড্রাল 15 দিন পরে খুলে দিয়েছি, এখন ব্লাডও বেরোয় না, নর্মালি পেচ্ছাপ করছে, ওনার এমনি কোনো সমস্যা নেই, ভালো আছে। তো the patient is far better, my friends. আমি বলতে ভুলে গেছি, he was also suffering from hematuria, that means discharge of blood coming from per urethra,
and the patient is well. So this is another success in homeopathy, another superiority of homeopathy. It shows the great efficacy of homeopathy in different aspects of the medical science and prostatomegaly grade 3-2. আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কেসটা আপনার পারমিশন নিয়ে জুনিয়র ডাক্তারদের শেখানোর জন্য আমি ভিডিও প্রকাশ করলাম।